পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলমের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সার্জিস হাসনাতের উপর কি ভয়াবহভাবে আক্রমণ করা হয়েছে। এই শেখ হাসিনার ফাঁসি নিয়ে কিন্তু আওয়ামী লীগ কর্মীরা তারা নতুন। এদিকে আজ সার্জিস হাসনাত নাহিদদের উপর আক্রমণ করে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীরা। শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল করতে বাধ্য হন ডক্টর ইউনূস সরকার। এই নিয়ে এবার সারা দেশেই উত্তেজনা চলছে। আওয়ামী লীগ কর্মীরা বিজয় মিছিল করছে। এই এনসিপি নেতারা যেখানেই যাবে সেখানে সাধারণ জনগণ গণধোলাই দেওয়া শুরু করবে। অলরেডি এনসিপির বিভিন্ন জেলার উপজেলা নেতাদেরকে বিভিন্ন জায়গায় গণধোলাই দেওয়া শুরু হয়ে গিয়েছে। অনেক কিছু মিডিয়াতে আসছে, অনেক কিছু মিডিয়াতে আসতে দেওয়া হচ্ছে না। যে মুহূর্তে ডক্টর ইউনূস একটি চাল দিয়ে মনে করছেন যে যাকে বা শেখ হাসিনাকে উপকার করা গেছে, যমুনায় যে মুহূর্তে সেটা নিয়ে তিনি পার্টির আয়োজন করবেন, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার পাল্টা চালে ইউনূস শুধু ধরাশায়ী নন, কয়েক হাত মাটির নিচে সে দিয়ে যান। এবার মহাজন কই যাবেন, কি জবাব দেবেন শেখ হাসিনার এই পাল্টা চালে, সেটা এখন ঠিক করেন নি তিনি। প্রফেসর ইউনূসের অকল্পনীয় রাজনৈতিক চমক, বিশেষ করে এই চমকের মধ্য দিয়ে আওয়ামী লীগের ইহকালের রাজনীতি শেষ করে দিয়ে গেছেন প্রফেসর ইউনূস। এটা আওয়ামী লীগ এবং হাসিনা জানে, যার ফলে আওয়ামী লীগের লোকজনের মূল ক্ষোভ, এমনকি জামাতের চাইতে বেশি ক্ষোভ এখন ডক্টর ইউনূসের উপর। একটা সময় আওয়ামী লীগ কিছু হলে জামাত শিবির জিকির করতো, কিন্তু না, এবার আওয়ামী লীগের সমস্ত জিকির, সব কিছুর কেন্দ্রবিন্দু ডক্টর ইউনূস। হ্যাঁ, আওয়ামী লীগের মূল টার্গেট ডক্টর ইউনূস এবং সার্জিস হাসনাত। এদের উপর তারা অ্যাকশন নিচ্ছে ইতিমধ্যে। শেখ হাসিনার যখন ফাঁসির রায় হয় সেই সময় থেকেই তারা পরিকল্পনা করে আসছিল। আজকে তারা সেই পরিকল্পনাটা কাজে লাগায়, রাজপথে নতুন একটি অবস্থা করে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ কর্মীরা কার সাহায্যে এইসব করতেছে এবং দেশে বর্তমানে ক্ষমতায় আছে এমন কেউ কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে, শেখ হাসিনাকে সাপোর্ট দিচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সবাই কি বলতেছে এই বিষয়গুলো নিয়ে। আমাদের কাছে যা যা তথ্য আসে সকল তথ্য এক এক করে আপনাদেরকে ধারাবাহিকটি দেখাবো। এনসিপি নেতারা যেখানেই যাবে সেখানেই সাধারণ জনগণ গণধোলাই দেওয়া শুরু করবে। অলরেডি এনসিপির বিভিন্ন জেলা উপজেলা নেতাদেরকে বিভিন্ন জায়গায় গণধোলাই দেওয়া শুরু হয়ে গিয়েছে। অনেক কিছু মিডিয়াতে আসছে, অনেক কিছু মিডিয়াতে আসতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গার মধ্যে তারা যখন প্রার্থী ঘোষণা করবে বা বিভিন্ন জায়গার মধ্যে তারা যখন আরো বেশি প্রচারণা চালাবে, তখন শুধু সাধারণ জনগণ না, বিএনপির কর্মীরাও তাদেরকে দৌড়ায় মারবে। এটা 100%। যতই আসন বন্টন করুক, যতই বিএনপির সাথে সমঝোতা হোক, বিএনপির যারা প্রার্থী আছে তাদের কর্মীরা এটা মানবে না। অলরেডি এখনো প্রচারণা ভালোভাবে শুরু করা নাই, জাস্ট বোঝানোর চেষ্টা করছে আমরা দেশের পরিবর্তন করব, আমাদেরকে ভোট দিলে এই হবে সে হবে, এগুলো বলতে যাওয়ার ফলেও মারের উপর রাখতেছে এনসিপি টোকাইদেরকে। আর এই এনসিপি টোকাই মলম হাসনাত কি বলছে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে নিয়ে কোনো কথা বলা যাবে না। আমরা চিন্তা ভাবনা করে দেখবো শেখ হাসিনার ফাঁসি হলে আওয়ামী লীগকে নিয়ে কি করা যায়। আরে বেটা বাটপার, তোরা এখন নির্বাচন প্রচারণা করা শুরু করছ নাই, তোদেরকে জনগণে দৌড়ে গণদোলাই দিচ্ছে। তোরা গণদোলাইয়ের ভয়ে অফিস থেকে বাইরস না। আর তোরা আছো শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের পরে তারপরে ভেবে দেখবি আওয়ামী লীগ রাজনীতি করবে নাকি করবে না। তোরা কে রে বেটা? তোরা হচ্ছে রাজাকারের নাতিপুতিরা। তোরা কি বাংলাদেশের মা বাপ? তোরা যা বলবি বাংলাদেশে তা হবে? তোদের ভোট কয়টা আছে? তোরা সারা এনসিপি সকল নেতা মিলে যা ভোট পাবি না, আওয়ামী লীগের একটা কলা গাছকে দাঁড়ালো একটা আসনে, তারা তার থেকে বেশি ভোট পাবে। 100%। না তোরা বড় বড় গালবাজি মারাস। আর তোদের আরেকটা আছে ডারবি নাসির, আজীবন খাইতো ডারবি, 3 টিকা 4 টিকা সিগারেট। এই ডারবি নিসের ফাফরবাজি করে আমরা 150 আসন পাবো। আরে বেটা, তোরা সারা বাংলাদেশ মিলিয়ে 1.5 লক্ষ ভোট পাবি নাকি? তোরা 150 আসন পাবি বলতেছিস? গালবাজির একটা লিমিট আছে, গালবাজি দিয়ে রাজনীতি হয় না। তোরা এনসিপি রাজনৈতিক দলটা কেন গঠন করছিস? মূলত গঠন করছিস এনসিপি রাজনৈতিক দলকে দেখিয়ে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিবি, দল চালাতে হবে, এই করতে হবে সেই করতে হবে, আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো, আমাদেরকে ফান্ড দেন, সারা বাংলাদেশে আমাদের দলটাকে বিস্তৃত করতে হবে। এই জন্য তো এনসিপি খুলছিস। তোদের এনসিপি হচ্ছে একটা ব্যাংক, টাকা লুটপাট করার ব্যাংক, ধান্দাবাজির ব্যাংক, কমিশনার ব্যাংক। তোদের সদস্য সচিব আখতার হোসেনের নামে কি বলেছে কিছুদিন আগে মুনতাসির মাহমুদ ক্লিয়ারলি বলেছে, সাবেক এনসিপি নেতা, যে সে সমকামিতা প্রমোট করছে আখতার হোসেন। সে বিভিন্ন জায়গায় ডিসি মিসি নিয়োগে 50 লক্ষ টাকা করিনি। এটা আমরা বলিনি, তোদের বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ বলছে। তোদের এনসিপি থেকে যারাই বহিষ্কৃত হয়েছে তারা সকলেই বলছে তোরা এনসিপি সকলে দুর্নীতিগ্রস্ত। এই হান্নান মাসুদ, সে নাকি সাইকেল চালা বাসে যাইতো, ম্যাচে খাইতে পারতো না, কষ্ট করতো, বস্তির মতো একটা ঘরে থাকতো, সে এখন গুলশানে থাকে। এগুলো তো আমরা সকল কিছু তোদের সাবেক নেতাদের মুখ থেকে শুনতে পাচ্ছি। তোদের প্রত্যেকটা নেতা কিছুদিন পর পদত্যাগ নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ তোরা 4-5 জন 10 জনের একটা গ্যাং আসছ, তোরা একলাই ভাগ বাটার করে লুটে খেয়ে নিচ্ছ। ওই যারা নিচু স্তরের নেতা আছে তাদেরকে পাউরুটি আর কলা ধরিয়ে দিচ্ছ। সে কারণে তারা সহ্য করতে পারছে না যে ক্ষমতা যদি কোনো রকমের নড়চড় হয়, আমরা শুধু গণদোলা খাই মারা যাবো, আমাদের ফ্যামিলি হ্যারাসমেন্ট হবে, আমরা টাকাও কামাতে পারছি না, এদের যারা ইউজও হচ্ছি, যা 5 আগস্ট হয়েছি, 5 আগস্ট আগের সময় হয়েছি, তাই নয় কি? আর তোরা বড় বড় গালবাজি করস। তোদেরকে সাধারণ জনগণ নির্বাচনের টাইমে, নির্বাচন হওয়ার আগেই গণদোলাই দিয়ে অনেকগুলো মেডিকেলে পাঠাবে। তোরা নির্বাচনে জয়লাভ পর রিসা অলরেডি হাসনাত আব্দুল্লাহ যে আসনে নির্বাচন করবে, সেই আসনের বিএনপির প্রার্থী বলে দিয়েছে এই রাজমিস্ত্রি বলা কিসে নির্বাচন করবে। এটা
খাইতে পারতো না, এই করতে পারতো, সে করতে পারতো না, ডাইরেক্ট পার্সোনাল অ্যাটাক করা শুরু করে দিয়েছে। আমি কোনো পার্সোনাল অ্যাটাকের পক্ষে না। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। জন্ম যেখানেও, কর্ম যদি ভালো হয় তাহলে তাকে আমরা ভালো বলতেই পারি। কারণ নরেন্দ্র মোদীও ছিল একজন চাওয়ালা, চাওয়ালা থেকে সে প্রধানমন্ত্রী হয়নি, হয়েছে তো। আমেরিকার জিমি কার্টার কি ছিল, মুচির ছেলে, সেও কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে তো। তাই আমরা কাউকে ছোট করতে চাই না, কিন্তু তারা ভালো জায়গায় থেকে, ভালো জায়গায় পড়াশোনা করে যখন মুচির মতো কাজ করবে, লেবারের মতো কাজ করবে, মেথরের মতো বক্তব্য দিবে, তখন তাদের সমালোচনা করতে হয়। সেটাই আমরা সমালোচনা করছি তরুণ সমাজ। তারাও তরুণ, আমরাও তরুণ। তারা হয়তো আমাদের বয়সে কিছু ছোট হবে, কিন্তু তবুও তো আমরা তাদের সম্পর্কে সমালোচনা করতে হবে। তারা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট বলে, তারা অনেক জ্ঞানী, মহাজ্ঞানী, তারা ভালো ভালো মানুষের সাথে টকশো করে, ভালো ভালো মানুষকে টকশোতে যুক্তি দেখিয়ে শুয়ে ফেলে। কিন্তু এটা করলে তো হবে না। তারা দৃশ্যমান কিছু কাজ করে দেখাতে হবে যে আমরা জ্ঞানকে কাজে লাগিয়েছি, আমাদের মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের উপকার করছি। আগে যে সকল রাজনৈতিক নেতারা ছিল দুর্নীতিগ্রস্ত, তারা বাংলাদেশের টাকা লুটে খেতে, বিদেশ টাকা পাচার করতো। আমরা ক্ষমতায় আসার পরে আমরা সিরা লুঙ্গি পরে, আমরা সিরা জুতা পরে, সিরা প্যান্ট পরে আমরা রাজনীতি করছি। অনেক কষ্ট করে চা বিক্রি করে আমরা রাজনৈতিক দল গঠন করেছি, আমরা আপনাদের কিছু একটা করে দেখানোর জন্য। সেটা তো তারা পারে নাই করে দেখাতে, উদাহরণ তৈরি করতে পারে না। তারা উদাহরণ তৈরি করেছে আওয়ামী লীগের সরকারের আমলে যা দুর্নীতি হয়েছে, আমরা তার থেকেও বেশি দুর্নীতি করে জনগণকে দেখিয়েছি। এটাই তাদের উন্নতি। অবনতি হয়েছে, তাদের কোনো উন্নতি হয়নি। তারা 5 আগস্টের আগে সাধারণ জনগণকে যে সকল স্বপ্ন দেখিয়েছে, 5 আগস্টের পরে সকল স্বপ্ন ধ্বংস করে দিয়েছে। তারা যদি 5 আগস্টের পরবর্তী সময় 3 মাসের ভিতরে যদি নির্বাচন হতো, তারা কম না হলো 50টা থেকে 60টা আসন পেত, বা 50 থেকে 60 জন এমপি হয়ে যেত। এত জনপ্রিয়তা ছিল তাদের। কিন্তু যতই সময় গড়াতে থাকে ততই তারা দুর্নীতিগ্রস্ত হতে থাকে, যতই সময় গড়াতে থাকে ততই তারা ধান্দাবাজি, কমিশন বাণিজ্যের দিকে নজর দিতে থাকে। টাকার লোভ সামাল দিতে পারে না, কারণ তারা খুব নিচু স্তর থেকে উঠে এসেছে এই জায়গায়। টাকা দেখলে তাদের মাথা ঠিক থাকে না। ওই মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, মশার নিচে ঘুমিয়ে জিকির করা অনেক সোজা, টাকার উপর শুয়ে সৎ থাকা অনেক কঠিন। যখন ক্ষমতায় ছিল না, তখন আওয়ামী লীগের সকলকে দুর্নীতিগ্রস্ত মনে হতো, আওয়ামী লীগের সবাই লুটে পুটে খেয়ে শেষ করে ফেলে। যখন তারা ওই জায়গায় চলে আসছে, এখন তারা আর টাকার উপর শুয়ে সৎ থাকতে পারতেছে না। তারা আওয়ামী লীগ থেকে বেশি লুটে পুটে খাচ্ছে, জনগণকে আশ্বাস দিয়ে জনগণকে আরো ব্রেন ওয়াশ করছে। জনগণ এখন ক্লিয়ার হয়ে গিয়েছে, তাদের আশ্বাসেরও কোনো দাম নাই। বরং আওয়ামী লীগ ছিল অনেক ভালো ছিল, আওয়ামী লীগ ছিল আমরা আগেই ভালো ছিলাম, বরং এরা আসার ফলে বাংলাদেশ ধ্বংস হয়েছে, বাংলাদেশের অর্থনীতি শেষ হয়ে গিয়েছে, বাংলাদেশের গুম খুন হত্যা প্রতিহিংসা আরো বেড়ে গিয়েছে, এবং স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এবং স্বাধীনতার যত সিম্বল আছে সকল কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা জনগণের কাছে এখন স্পষ্ট হয়ে গিয়েছে। সে কারণে জনগণ নির্বাচনের আগেই তারা কোনো জায়গায় প্রার্থী ঘোষণা হলে, শিওর হলে সে জায়গায় মায়ের জন্য চলে যেতেছে। যে মুহূর্তে ডক্টর ইউনূস একটি চাল দিয়ে মনে করছেন যে যাকে বা শেখ হাসিনাকে কুপকাত করা গেছে, যমুনায় যে মুহূর্তে সেটা নিয়ে তিনি পার্টির আয়োজন করবেন, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার পাল্টা চালে ইউনূস শুধু ধরাশায়ী নন, কয়েক হাত মাটির নিচে সে দিয়ে যান। 14 মাস পরে হঠাৎ এই গয়নার গল্প যখন ইউনূস বাহিনী মাঠে ছেড়ে শেখ হাসিনা নিজেকে নিঃস্ব বলার পরও 832 ভরি গয়নার মালিক বলে প্রচার করে আনন্দ নৃত্য দিক বিদিক মাতিয়ে তুলছে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা বলছেন যে পাকিস্তান আমল থেকে গয়নাগাটির লকারই আমরা রাখতাম, আমাদের পারিবারিক সবার কত শত ভরি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে। হ্যাঁ, পাওয়া তো যাবে, আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে, কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, এই রায়ের সব ধাপ তো শেষ হয়নি, তার আগে কেন হাত দেবে? সেখানে আমার দাদি, নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে, কামালের বউয়ের গহনা, জামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। তা আমাদের তো ছিল গহনা, আমরা তো অস্বীকার করি না। হাসিনার আমলে থাকলে আবার পানির হেলিকপ্টার অভাব হতো না। এর আগের বার ইয়ে দিয়েছে না হেলিকপ্টারে পানি। হাসিনা থাকলে আমাদের একটা হেলিকপ্টার দিয়ে আমাদের রুমগুলো বাঁচাতে, তাই না? বাঁচাতে না, এতগুলো রুম করতে, এটা 2000 রুম করতে, অন্তত রুম করার সাথে সাথে গিয়ে আমাদের এগুলো ব্যবস্থা করতো। এক লকার খালি পাটের ব্যাগের, আরেক লকার ভরা স্বর্ণ। বিষয়টা কেমন না? শেখ হাসিনা তো সব লকার মিলিয়ে ঝুলিয়ে এই 832 ভরি গহনা রাখতে পারতেন, কিন্তু কি বোকা ভাবুন তিনি। এই শত্রুর দেশে যে কোনো মুহূর্তে তাকে হত্যা করা হতে পারে জেনেও তিনি 832 ভরি গহনা গণভবনে না রেখে, সুধা সদনে না রেখে ব্যাংকের লকারে নিয়ে গিয়ে রেখেছেন। তিনি স্বীকারও করছেন যে তিনি ব্যাংকের লকারে রেখেছেন, কারণ তার পরিবার দীর্ঘকালের পরিবার, একটি ঐতিহাসিক পরিবার, এবং অগ্রণী ব্যাংকের কথাও তিনি বলছেন। কিন্তু ডক্টর ইউনূসের এই সরকারের এই সাজানো নাটকটা বিস্ময়কর, যে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, কিন্তু দেশের ভেতরের ব্যাংকগুলোতে তার কত টাকা আছে সেটি নিয়ে তেমন কোনো আলাপ শোনা যায়নি। কারণ সব মিলিয়ে কোটি খানেক টাকা আজকাল যে কারোরই থাকে। এই ধরুন এখনকার যে কোনো উপদেষ্টা, ছাত্রনেতা, যাদেরই অ্যাকাউন্ট চেক করা যাক না কেন, কোটি কোটির উপরে ছাড়া কথা নেই, এটা নিশ্চিত। যদিও কারো কারো 15 মাস আগে ঢাকা শহরে ভাত খাওয়ার অবস্থাটা পর্যন্ত ছিল না, কিন্তু তাদের কথা আলাদা। শেখ হাসিনা তাদের মতো নন। তিনি পাকিস্তানের মন্ত্রীর কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা, নিজে এতবার প্রধানমন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন। গোপালগঞ্জে তাদের বিরাট অবস্থা। শেখ হাসিনাকে যেহেতু তারা পরাজিত করেছে, সেহেতু শেখ হাসিনাকে তারা যেভাবে সম্ভব বিতর্কিত আর বদনামের ভাগিদার করবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। 2024 সালের 5 আগস্ট তাকে পেলে নির্মমভাবে হত্যা করা হতো, না পেয়ে তার সরকারি বাসভবন লুট করেছে, হাঁস, মুরগি, মাছ, শাক যা পেয়েছে সব লুট করেছে, তার অন্তর্বাস নিয়ে উল্লাস করেছে। কোন স্বর্ণালঙ্কার সেদিন পাওয়া গেছে কিনা সে কথা কিন্তু কেউ বলেনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের 2 লকারে পাওয়া স্বর্ণালঙ্কার গুলোর কিছু তার ব্যক্তিগত, কিছু
মেয়ের এবং কিছু তার বোনের নামে চিহ্নিত করার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এটা কিন্তু ঘটার 24 ঘন্টা পরে দুদক সংবাদ সম্মেলন করে বলছে এই 24 ঘন্টায় অনেক কিছু হয়ে গেছে। হাসিনার সঙ্গে যৌথভাবে তার বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা এই 2 লকার খুলে 831.67 ভরি অথবা 9707.16 গ্রাম অথবা ধরুন 9.7 কেজি বলতে পারেন স্বর্ণালংকার পাওয়ার পর দিন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সব তথ্য দিয়ে সাংবাদিকদের বলেন প্রতিটি অলংকারের আলাদা মার্কিং আছে। অগ্রণী ব্যাংকের 2টি লকারের পাশাপাশি মঙ্গলবার রাতে পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকারও খোলা হয়। দুদক বলছে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে 3টি লকার খোলা হয়। পূবালী ব্যাংক পিএলসি মতিঝিল কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা এবং যেটা অনেকের নামে পুতুলের নামে এবং শেখ হাসিনার নামে, এবং অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা শেখ রেহানা এবং শেখ হাসিনার নামে। দুদক পরিচালক জানান পূবালী ব্যাংকের লকারে একটি খালি ছোট প্যাটের ব্যাগ পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকের একটি লকারে প্রায় 4923.60 গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়, আরেকটিতে পাওয়া যায় 4783.56 গ্রাম স্বর্ণালংকার। দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী লকারে সংরক্ষিত চিরকুট এবং বর্ণনা দেখে ধারণা করা যাচ্ছে যে স্বর্ণালংকারগুলোর মালিকানা শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের সদস্য বোন শেখ রেহানা সিদ্দিকী, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছেলে সোয়াজিব ওয়াজেদ জয় এবং ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির। দুদকের মহাপরিচালক বলেন ইনভেন্টরি তালিকা পর্যালোচনা করে প্রতিটি আইটেমের মালিকানা পৃথকীকরণ এবং সুনির্দিষ্টকরণ করা হবে। স্বর্ণ বিশেষজ্ঞের মাধ্যমে স্বর্ণের মূল্য নির্ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা এবং সম্ভাব্য আইনগত দায় নিরূপণ করা হবে। এই হচ্ছে গিয়ে খবর। এবার আসেন একটু বিশ্লেষণা যাই, কিছু প্রশ্ন করা যাক। আজ থেকে প্রায় 2 মাস আগে মানে 17ই সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক শেখ হাসিনার নামে থাকা 2টি লকার জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল, তখনকার পত্রপত্রিকায় সে খবর প্রকাশিত হয়। শেখ হাসিনা যথাযথ নিয়ম অনুসরণ করে লকার 2টি ভাড়া নিয়েছিলেন এবং তিনি বলছেন যে 1996 সালের পরে তিনি আর এই লকার 2টো কখনো খুলেননি, কারণ এগুলো লকার যে খোলা মানে তিনি না গেলে খোলা যাবে না। তিনি অগ্রণী ব্যাংক গেলে খবর জানা যেত, অগ্রণী ব্যাংক গেছেন কিনা আমরা জানি না, যে প্রক্রিয়ায় মানে অন্যরাও ভাড়া নিয়ে থাকে আর কি। 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 11ই মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সকল সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। কার্যত তখন থেকে এই 2টি লকার সরকারের নিয়ন্ত্রণে। সময় নিউজ জানাচ্ছে যে সিআইসি থেকে জানানো হয়েছে রাজধানীর দিলখুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি লকার আছে। লকারের নম্বর 2টি হলো 551 এবং 553। এর আগে 10ই সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছিল এনবিআর। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী এবং পূবালী ব্যাংকে থাকা 3টি লকার জব্দ করা হলো। এনবিআর এর সূত্রে জানা গেছে পূবালী ব্যাংক শেখ হাসিনার অ্যাকাউন্টে 12 লাখ এবং শেখ রেহানার যৌথ এক নামে 44 লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে। অন্যদিকে পূবালী ব্যাংক জানিয়েছে গত 19শে মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের 124 অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি এই লকারও জব্দ করা হয়েছিল। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে 8 মাস এবং লকার জব্দ করে 2 মাস হয়ে গেছে। শেখ হাসিনা ফোনে কার সাথে কি কথা বলছেন, তার সমস্ত ফোন কল লিক হয়ে যাচ্ছে, কাকে কি নির্দেশনা দিচ্ছেন সেগুলো জানা যাচ্ছে, কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে ইউনূস সরকার সেসবও বের করে ফেলেছে। অথচ এতদিনেও শেখ হাসিনার লকার খুলে দেখেন, এটা কি হতে পারে? এটা বিশ্বাসযোগ্য? আজ হঠাৎ মনে হয়েছে শেখ হাসিনার নামে থাকা লকার 2টি খুলে দেখা দরকার। যেই ভাবা সেই কাজ, লকার 2টি খুলে ফেললো আর এক ঝটকায় 832 ভরি সোনা বের হয়ে আসলো, যে সোনার তথ্য এতদিন ব্যাংকের কাছেও ছিল না। কি তেলেসমাতি ব্যাপার। প্রফেসর ইউনূসের অকল্পনীয় রাজনৈতিক চমক, বিশেষ করে এই চমকের মধ্য দিয়ে আওয়ামী লীগের ইহকালের রাজনীতি শেষ করে দিয়ে গেছেন প্রফেসর ইউনূস। এটা আওয়ামী লীগ এবং হাসিনা জানে, যার ফলে আওয়ামী লীগের লোকজনের মূল ক্ষোভ, এমনকি জামাতের চাইতে বেশি ক্ষোভ এখন ডক্টর ইউনূসের উপর। একটা সময় আওয়ামী লীগ কিছু হলে জামাত শিবির জিকির করত, কিন্তু না, এবার আওয়ামী লীগের সমস্ত জিকির সব কিছুর কেন্দ্রবিন্দু ডক্টর ইউনূস। কারণ ডক্টর ইউনূস যা করে গেছেন, যা যাচ্ছেন ইহকালে, দাজ্জাল আসার আগ পর্যন্ত, এখন দাজ্জালের সহযোগী হিসেবে যদি আওয়ামী লীগের রাজনীতি দাঁড়ায়, দাজ্জাল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র ক্ষমতা যে নিবে ইমাম মাহাদির হাতে পরাজয়ের আগে, ওই দাজ্জালের পক্ষর শক্তি হিসেবে যদি কিছু সময়ের জন্য এস্টাবলিশ হতে পারে, এছাড়া আওয়ামী লীগ আর জীবনে আসতে পারবে না। সেই ঘটনা ইউনূস ঘটিয়ে দিচ্ছেন। শুধু এটা না, ইউনূসের যে চমক, যেটা আমরা কেউ কল্পনা করিনি, এখন সেটা হচ্ছে। সেই চমকে বিএনপিও ধরা খাচ্ছে। আওয়ামী লীগের সফলতা, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার সাথে সাথে বিএনপির সফলতা বগলে করে নিয়ে গেছে। এর মানে বিএনপির রাজনীতি বাংলাদেশে আসলে নাই। এখন এটা কিভাবে ইউনূস করেছেন দেখেন। হাসিনার ফাঁসি হবে এত অল্প সময়ের মধ্যে, আপিল টাপিল করতে পারবেন এমন একটা পরিস্থিতি, এটা কেউ কল্পনা করেছেন? এটা ইউনূস করেছে। এরপরে হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে। বিএনপি বলে যে এই কোর্ট তারা বাতিল করবে এবং তারা এই বিচার মানে না। এরপরে তাদের বিরুদ্ধে কোর্ট অফ কন্টেম্পট মানে আদালত অবমাননার মামলা হয়েছে। মজা না? এখন তাদের নির্বাচন করতে পারবে কি পারবে না এটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
এর মানে হাসিনার ভবিষ্যৎ আওয়ামী লীগের ভবিষ্যতের সাথে বিএনপির ভবিষ্যৎ। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। সার্জিস হাসনাতদের উপর যে একটা প্রভাব পড়তেছে এটা নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।